আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগতম। আজকে আবারও একই বিষয় নিয়ে হাজির হলাম, মূলত রামিসা হত্যা এবং ধর্ষণ মামলাটা। এই মামলাটা অনেক দূর এগিয়েছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনিও ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ 1 মাসের ভিতরে যেন বিচার কার্যক্রম শেষ হয়। তো আমরা এটা আশা করি, প্রত্যাশা করি হয়তো এই প্রত্যাশা পূরণ হবে, কিন্তু কিছু আইনগত বাধা তো অবশ্যই রয়েছে। আমরা এই বিষয়টা যদি একটু আমরা ডক্টর আসিফ নজরুল স্যারের একটি স্ট্যাটাস গতকালকে দিয়েছিলেন, এই স্ট্যাটাসটা একটু পড়ে আসি, তাহলেই বুঝতে পারবো যে আসলে একটি ধর্ষণ মামলা শেষ হতে কেন বিলম্ব হয়। তিনি চমৎকার একটি তথ্য নিয়ে এসেছেন। আমি যদি তার ভেরিফাইড ফেসবুক পেজ দেখাই, যে তিনি বলেছেন রামিসার ধর্ষক ও হত্যাকারী কি শাস্তি হওয়া উচিত। প্রথম তিনি হেডলাইন দিয়েছেন বেত্রাঘাত, ফাঁসি আর দ্রুত বিচার, তিনটা বিষয় নিয়ে এসেছেন। এরপরে লিখছেন রামিসার ধর্ষক ও হত্যাকারীর কি শাস্তি হওয়া উচিত, তার জন্য মানুষের দুনিয়ার কোনো শাস্তি যথেষ্ট নয়, তবে শাস্তি অন্তত এমন হওয়া উচিত যাতে অপরাধীরা ভয় পায় এবং মানুষের মনে কিছুটা শান্তি আসে। শিশু ধর্ষণ এতটাই এখন বেড়েছে যে দীর্ঘ বিচার শেষে নিবৃত্তে ফাঁসি দিলে সেই উদ্দেশ্য পূরণ হবে না। শিশু ধর্ষণ ও হত্যাকারীর শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে 100 দৌড়া বেত্রাঘাত, এরপর অপরাধী বেঁচে থাকলে ফাঁসি। এটা ওনার একটা মন্তব্য। এখানে মূলত উনি ইসলামিক যেই শাস্তি তার একটা অংশ এনেছেন, আর একটা অংশ আনেননি। এরপরে লিখেছেন তবে এর চেয়েও বেশি প্রয়োজন বিচারকে দ্রুততর করা। আসিয়া ধর্ষণ ও হত্যার পর দ্রুত বিচারের জন্য আইন মন্ত্রণালয় নিজে উদ্যোগী হয়ে আইন সংশোধন করেছিল। শিশু ধর্ষণ বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়েছিল, যদিও এই ট্রাইব্যুনাল নিয়ে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম খুব তুচ্ছতাচ্ছিল্য করে সমালোচনা করেছেন। এখানে আরো বলা হয়েছে আসিয়া ধর্ষণের বিচার 6 কার্যদিবসে সমাপ্ত হয়েছিল, তারপরও সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তি হয়নি বলে সেই মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর হয়নি। আপিল নিষ্পত্তি দ্রুততর করার এখতিয়ার আইন মন্ত্রণালয়ের ছিল না। এটা করার উদ্যোগ একমাত্র প্রধান বিচারপতি নিতে পারেন। গতকাল প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন রামিসা হত্যার বিচারও অল্প দিনের মধ্যে হবে আশা করি, কিন্তু সেটি তো শুধু বিচারিক আদালতে, এরপর হাইকোর্টে আপিল হবে, তারপর আপিলের ডিভিশনে আপিল লেগে যাবে অসহনীয় দীর্ঘ সময়। এই ধরনের মামলা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও আপিলের ডিভিশন নিষ্পত্তি হতে বহু বছর লেগে যায়। তবে এর সমাধানও আছে। আসিয়া ও রামিসাদের মতো মামলায় অপরাধী নরপশুদের দ্রুত বিচার দেওয়ার ক্ষমতা প্রধান বিচারপতির হাতে রয়েছে। প্রধান বিচারপতি চাইলে হাইকোর্টের 1 বা 2টি নির্দিষ্ট বেঞ্চকে শুধু শিশু ধর্ষণ মামলার আপিল শুনানির দায়িত্ব দিতে পারেন। সেখান থেকে আপিলের ডিভিশনে গেলে প্রয়োজন হলে সপ্তাহের নির্দিষ্ট দিনে, এমনকি শনিবারেও দ্রুত শুনানির ব্যবস্থা করে যেতে পারে। বিচারিক আদালতে বিচার শেষ হওয়ার পর ওই প্রক্রিয়ার কিছুদিনের মধ্যেই আপিল শুনানি সম্পন্ন করা সম্ভব। মানুষ আর অপেক্ষা করতে পারছে না। শিশু ধর্ষকদের দ্রুত বিচার ও রায় নিশ্চিত করার জন্য সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। ধর্ষকদের বিচার কার্যকরের পাশাপাশি মাদক ও পর্নোগ্রাফির বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। আমাদের সমাজে মাদক এবং পর্নোগ্রাফি প্রচণ্ডভাবে বেড়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। যত্রতত্র যে কেউ যে কোনোভাবে এর অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। এগুলি যেমন সরকারের নিয়ন্ত্রণ করতে হবে, সাথে সাথে এখানে গুরুতর যে অভিযোগটা আসলো যে বিচারিক আদালতে একটি মামলা যত দ্রুতই শেষ হোক, আপিল বিভাগে গিয়ে আসামিরা সেই আপিল বিভাগের কালক্ষেপণের যে সময় সেটা তারা নিতে পারেন, এবং সেখানে তারা বহু দীর্ঘ সময় পর্যন্ত কালক্ষেপণ করেন এবং কখনো কখনো সেটা যুগে চলে যায়। এই অবস্থার অবসানটা অবশ্যই দরকার। আমরা মাননীয় প্রধান বিচারপতি যিনি আছেন তাকে আমরা আহ্বান করব, তার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি অন্তত এই বিষয়ে একটি উদ্যোগ নিন। এবং আমি গত ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বিচার কার্যক্রম বিলম্বিত হওয়ার একটা কারণ ছিল আমরা সপ্তাহে 6 দিন ছুটি কাটাই। এখানে কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার বিষয়টি বলেছেন যে প্রয়োজনে শনিবারে খোলা রাখা যেতে পারে। আমি বলছি প্রয়োজনে না, সকল অফিস আদালত শনিবার সহ খোলা রাখার প্রস্তাব আমি করছি, এবং এটা সরকারকে ভেবে দেখতে বলবো যে সপ্তাহে 7 দিনের যেই সপ্তাহ, 1 দিন ছুটি কাটাইলেই যথেষ্ট। যেহেতু আমরা মুসলিম, শুক্রবারে জুমা নামাজ পড়তে হয়, সে কারণে শুধু শুক্রবার ছাড়া বাকি 6 দিন খোলা রাখবেন। বিশ্বের কোথাও 2 দিন বন্ধ নেই। আপনি সৌদি আরব বা ইসলামিক কান্ট্রিগুলিতে যান,
শুক্রবার বন্ধ। অন ইসলামিক কান্ট্রিগুলিতে যান, সেখানে শুধুমাত্র রোববার বন্ধ। কিন্তু আমরা এমন এক অলস জাতি, অপদার্থ জাতি, যে আমাদেরকে 5 দিন কাজ করে 2 দিন জিরাইতে হয়, মানে এক বিশ্রাম নিতে হয়। এটা কেমন তর কাজ? অথচ আমাদের ঘাড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মামলার বোঝা, আমাদের ঘাড়ে লক্ষ লক্ষ সরকারি ফাইল বিভিন্ন দপ্তরে পড়ে আছে, গড়াগড়ি খাচ্ছে, ময়লার স্তূপ পড়ে যাচ্ছে, ফাইল এগোচ্ছে না, কিন্তু এদের বিশ্রামের শেষ নেই। বিশ্রাম এদের লাগবেই। বছর গেলে, মাস গেলে এরা বেতন ঠিকই নিচ্ছেন, এবং বছর গেলে এদের বেতন বাড়তেছে, স্কেল বাড়তেছে, কিন্তু এদের কর্ম ঘন্টা কোনোভাবেই বাড়ানো যাবে না। যদি আজকে কোনো সরকার বলেন যে 6 দিন, হয়তো প্রথম দিকে দেখা যাবে সেই সরকারের উপরে একটি সমস্যা তৈরি হবে। এই জন্য সরকারকে কৌশলী হতে হবে। প্রথম দিকে আপনারা শুধুমাত্র যে কোনো একটা টার্গেট করে যে এই ডিপার্টমেন্টটা শুধুমাত্র আপনারা শনিবার খোলা রাখবেন, সেটা হতে পারে বিচার বিভাগ। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে এক একটা বিভাগ করে করে চালু করলে তখন কিন্তু আপনাদের জন্য সহজ হবে। এই জন্য আমি আহ্বান করব যে দ্রুততার সাথে এই বিষয়টাও আপনারা আমলে নেবেন। আর একটা বিষয়, রামিসার ঘটনাটা এখন প্রচন্ড বেশি ভাইরাল হয়েছে, যে কারণে হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বাসায় গিয়েছেন, তার বিচার কার্যক্রম নিয়ে 1 মাসের একটি টাইম টেবিল বেঁধে দিয়েছেন। কিন্তু এই রামিসা ছাড়াও কিন্তু আরো অসংখ্য নারী, অসংখ্য শিশু, বাচ্চা এভাবে ধর্ষণের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। তাদের বেলায় কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। মূলত তাদের বিষয়টা হয়তো এতটা হাইলাইট হয় না, বা এতটা আলোচনা না হওয়ার কারণেই তাদের বিচারটা এভাবে হয় না। এই জন্য আমি আহ্বান করব যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো যে যে কোনো বিষয় হোক, ধর্ষণ মামলা যখন হবে সেগুলি যেন আলাদাভাবে মূল্যায়ন করা হয়, এবং অতি দ্রুততার সাথে যেন সেই বিচার কার্যক্রম শেষ করা হয়। আর একটা পজিটিভ সাইড দেখলাম আমি, সেটা একটু আগেই আমি দেখছি যে রামিসার যে হত্যাকারী, এই হত্যাকারীর যে ডিএনএ টেস্ট, এই ডিএনএ টেস্টটা সম্পন্ন হয়ে গেছে, ডিএনএ টেস্ট হয়ে গেছে, এটা এখন পুলিশের হাতে আছে। তো এত দ্রুততার সাথে ডিএনএ টেস্ট এটা করা সম্ভব, 2 দিন 3 দিনের ভিতরে ডিএনএ টেস্ট করা সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘটনাটা বেশি যেহেতু ভাইরাল, এই কারণে এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, অন্য মামলা কিন্তু এখানে প্রাধান্য পায়নি, বা অন্য মামলাগুলো এখানে স্থবির হয়ে যায়। কারণ আমাদের এই ডিএনএ টেস্টের জন্য মাত্র 2টো ল্যাব আছে, একটা ঢাকা মেডিকেলে, আর একটা হচ্ছে আমাদের সিআইডির। এই 2টো ল্যাব কিন্তু যথেষ্ট নয়। আমরা ইতিপূর্বে এই বিষয় নিয়ে আলোচনা শুনেছি বিজ্ঞজনদের, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেইভাবে আমাদের অপরাধ জগতের সাথে মানুষ জড়িয়ে যাচ্ছে, তাতে অন্তত 8-10টা ল্যাব থাকা দরকার, যাতে করে যে কোনো জায়গায় এই অপরাধটা হোক, সাথে সাথে প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই যেন 1-2-3 দিনের ভিতরে এরকম ডিএনএ টেস্টটা হাতে পাওয়া যায়। এই ডিএনএ টেস্টের মাধ্যমে যদি আসামি শনাক্ত করা যায়, তাহলে তার বিচার কার্যক্রম আর বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই, সাক্ষী প্রমাণের অত প্রয়োগ করার দরকার নেই। বরং এই মূলত এই উপরে, রিপোর্টের উপরে ভিত্তি করে আর যতটুকু সাক্ষী প্রয়োজন, যতটুকু সেই সাক্ষীকে জেরা করার দরকার এবং পরবর্তীতে আর্গুমেন্ট দরকার, ততটুকু তার জন্য 5 কার্যদিবস বা 6 কার্যদিবস বা 7 কার্যদিবস এর ভিতরে একটা মামলা শেষ করে আসামির শাস্তিরা নিশ্চিত করা গেলে সেটা হবে উত্তম পন্থা। আর একটা বিষয় আসিফ নজরুল বলেছেন যে জনসম্মুখে 100 বেত্রাঘাত, এটা হচ্ছে ইসলামিক একটি বিধান। ইসলামিক বিধান হচ্ছে যদি ধর্ষণকারী সে যদি হয় অবিবাহিত হয়, এখানে ধর্ষণ না, জিনা শব্দ বলা হয়েছে, জিনা ধর্ষণের ভিতরে আসে, ধর্ষণ ছাড়াও আসে। অর্থাৎ যদি তারা পারস্পরিক স্বেচ্ছায় দিয়ে থাকে, স্বেচ্ছায় যদি দৈহিক মিলনে হয় সেটাও জিনা, এবং অস্বেচ্ছায় হলেও জিনা, যদি তাদের বৈবাহিক সম্পর্ক না থাকে, বৈধ তাদের যদি কোনো লাইসেন্স না থাকে, তাহলে সেটা ধর্ষণ, সেটা জিনা হিসেবে পরিগণিত হয়। কিন্তু আমাদের সমাজে জেনার কোনো শাস্তি নাই, শুধুমাত্র ধর্ষণের শাস্তি আছে। সে ধর্ষণ কোনটা, জোরপূর্বক বা অনিচ্ছায়, বা ছোট বাচ্চা তার ইচ্ছা সত্ত্বে করলেও সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হয়। এই জায়গায় ইসলামিক এবং অন ইসলামিক তথা প্রচলিত বিষয়ের একটু পার্থক্য রয়েছে। সর্বোপরি যেই কথাটা, যে সেটা ধর্ষণ হিসেবেই ধরেন আর জিনা হিসেবেই ধরেন, যখন সেটা সাব্যস্ত হবে, তখন সেটা যদি অবিবাহিত হয় সেই ক্ষেত্রে 100 বেত্রাঘাতের কথা ইসলামে বলা হয়েছে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে ভিন্ন রজমের কথা বলা হয়েছে। এই জায়গায় একটাকে নিয়েছেন, আর একটা নেননি। হয়তো তিনি এখানে মানবাধিকার সংস্থাগুলির দিকে তাকিয়েছেন, বা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী যারা আছেন তারা হয়তো এটা নিয়ে প্রশ্ন তুলবেন। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির শুরু থেকেই তিনি জানেন যে কিয়ামত পর্যন্ত মানুষের নেচার কি হবে, এবং তাদেরকে কন্ট্রোল করার কি ধারা হতে পারে, কি ধাপ হতে পারে। সেজন্যই তিনি এত কঠিন শাস্তি দিয়েছেন এই জিনার। আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেনই যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কিন্তু আমরা এই জিনাকে এখন এতটা করে দিয়েছি, দেদারসে করে দিয়েছি, যে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা একসাথে বিভিন্ন অনুষ্ঠানে রঙ্গমঞ্চ করতেছে, ঢলাঢলি করতেছে,
নাচানাচি করতেছে, তাতে আমরা একটুও পরোয়া করি না, কিন্তু পরবর্তীতে ধর্ষণের শিকার হলে তখন শুধুমাত্র আমরা কান্না করি। অতএব এই বিষয়গুলিও আমাদের আমলে নিতে হবে। আমি বলছি না যে রামিসার মতো শিশু বাচ্চাটি ঢলাঢলির কারণে হয়েছে, বরং এটা তো একটা মানে অপ্রকৃতস্থ মানুষ অথবা একদম মানে সবচেয়ে কুরুচিপূর্ণ মানুষ, সেটা তো অসম্ভব কোনো সুযোগ নেই। সেটা একেবারেই বাস্তব সম্মত যে ওই ব্যক্তি যে এতটুকু একটা বাচ্চার সাথে এই ধরনের অনৈতিক কাজ করতে পারে, তার রুচি এবং তার রসনা কোনো কিছুই অবশিষ্ট নেই, সেটা বাদ দেন। কিন্তু বাকি যেই ধর্ষণগুলি হয় বা স্বাভাবিক সম্মতিতে যে ইগুলি হয়, জিনাগুলি হয়ে থাকে, সেটা তো হচ্ছে আমাদের এই মুসলিম কালচার, মুসলিম যেই কমিউনিটি, সেটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। বর্তমান সমাজে যদি আপনি খোঁজেন, কয়টা ছেলে মেয়ে পাবেন আপনি একেবারে ক্লিন ইমেজের? আমার মনে হয় 100-তে 1-2 জন পাবেন কিনা সন্দেহ আছে। হয়তো আমার এই আশঙ্কা ভুল হতে পারে, আমি চাই আমার আশঙ্কা ভুল হোক, আমার ভিন্ন কিছু, আমার যে আশঙ্কা করেছি তার ভিন্ন কিছু বাস্তবতা হোক, সেটাই আমার প্রত্যাশা। তবে আমার মনে হয় সেটা প্রত্যাশা পূরণ হবার মতো নয়। এজন্য সরকারকে আহ্বান করবে এই বিষয়গুলি খুবই আপনারা রাখবেন। সাথে সাথে এই ধর্ষণের মূল যেই উপাদানগুলি, যেটা আসিফুল স্যারও বলেছেন, যে আমাদের মাদক এবং এই পর্নোগ্রাফি যে ভিডিওগুলি, এগুলি যেসব চ্যানেল থেকে আসে, এই চ্যানেলগুলি বা এই জাতীয় বিষয়গুলি যেন অনতি বিলম্বে সরকার বন্ধের পদক্ষেপ নেয়। এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে মাদকের সয়লাভ, এই মাদকের কারণে আজকে যুব সমাজ অধপতনে, মাদক নেওয়ার পরে তার হিতাহিত জ্ঞান অনেক সময় ঠিক থাকে না, বা এই যৌন উত্তেজক অনেক ওষুধ বর্তমান বাজারে পাওয়া যায়, এইসব আবাজাবা খাওয়ার কারণে তাদের যেই মানে মনুষ্যত্ব, সেটা লোপ পেয়ে যায় এবং তাদের ভিতরে পশুত্ব ভর করে। এই বিষয়গুলি যদি আমরা করতে পারি, যথাযথভাবে উপলব্ধি করে সেগুলি আমরা নির্ণয় করে পদক্ষেপ নিতে পারি, তাহলেই কেবল আমাদের সমাজ থেকে এই সব কিছু করা সম্ভব। সাথে সাথে তো একটা কথা বলতেই হয়, একটু আগে আমি দেখলাম আমাদের বাইতুল মোকাররম সাহেবের খতিব সাহেব তিনি স্পষ্ট বলেছেন যে আপনারা এই ব্রিটিশ যে আইন আছে, এই আইনকে বাদ দিয়ে আপনারা ইসলাম থেকে নেন, কিভাবে এই আইন কার্যকর করবেন। আমিও গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা অন্তত যে ফাঁসি দেন তাতে কোনো সমস্যা নেই, যাবজ্জীবন দেন তাতে কোনো সমস্যা নেই, ইসলামিক পুরো বিধানটা আপনারা না নেন, অন্তত বাস্তবায়ন পদ্ধতি বা বিচার প্রক্রিয়া কিভাবে দ্রুত করা যায় সেই পদ্ধতিটা আপনারা ইসলাম থেকে ধার করেন, সেটা আপনারা ইসলামকে ফলো করেন। যে আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা মামলা জিয়ে রাখবেন। এখানে আব্দুল মালিক সাহেব স্পষ্ট বলেছেন যে একটা মামলায় বাদীর কি কাজ, বিবাদীদের কি কাজ, তথা আসামিদের কি কাজ, উকিলের কি কাজ, বিচারকের কি কাজ এবং প্রশাসনের কি কাজ, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বলা আছে। অতএব এরকম বিজ্ঞ যে আলেম ওলামা আছে, তাদের পরামর্শ নিয়ে যে অন্তত এই ধর্ষণের মামলাগুলি যদি আপনারা ইসলামিক এই বিধানগুলি সামনে আনেন, যে অন্তত বিচার প্রক্রিয়াটা, যে বিচার পদ্ধতিটা, কি পদ্ধতিতে আপনারা বিচার করবেন, কত দ্রুততার সাথে করা যায়, সেই বিষয়টা যদি আপনারা ইসলামিক স্কলারদের সাথে পরামর্শ করেন, তাহলেও আশা করা যায় আপনারা সমাধান খুঁজে পাবেন। আমাদের সকলকে আমি বলবো যে অন্তত এই বিষয়গুলি আমলে নেবেন, এবং আমরা পিতা আছি, অর্থাৎ কন্যা সন্তানের পিতা, তাদেরকে আহ্বান করবো যে আপনারা সর্বাবস্থায় সতর্ক থাকবেন, কাউকে দিয়ে বিশ্বাস করবেন না, কোনো কাউকে দিয়ে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। অতএব প্রত্যেকটা সন্তানকে আমরা যেন চোখে চোখে রাখি, এবং সামান্যতম একটু কোনো জায়গায় যদি একটু সন্দেহ হয়, সেক্ষেত্রে যেন আমরা সেই সন্দেহকে সন্দেহ হিসেবে শুধু সীমাবদ্ধ না রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে সেটা আমরা তদন্ত করি, এবং এভাবেই যেন আমরা সেফ থাকতে পারি, সেই আহ্বান রেখেই আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।